প্রবলেম 10-এ বলছে দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লো অফ এ প্রজেক্ট আর অ্যাজ ফলোস। এখানে প্রত্যাশিত ক্যাশ ফ্লো দেয়া আছে একটা প্রজেক্টের। এখানে 0 ইয়ারে মাইনাস ফিগার দিয়ে টাকা দেয়া আছে। আমরা জানি 0 ইয়ারে যে ক্যাশ ফ্লোটা থাকে সেটা হচ্ছে এনসিও প্রকাশ করে, কারণ 0 ইয়ারে টাকা বিনিয়োগ করা হয়। 1 থেকে 5 বছর এই রকমের 5টা বছরের ক্যাশ ফ্লো দেয়া আছে। এরপরে বলছে দ্য কোম্পানি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর বিহেভস অ্যাজ পার দ্য ফলোইং ইকুয়েশন। ইকুইভ্যালিয়েন্ট মানে হচ্ছে ওই যে সার্টেনটি ইকুইভ্যালিয়েন্ট যেটাকে আমরা বলি। দেখো এই যে সার্টেনটির সিম্বল দেয়া আছে আর টি দ্বারা টাইম ইন্ডিকেট করছে। এখানে ইকুয়েশনটা দেয়া আছে 1 - 0.0 টি। ক্যালকুলেট দ্য নিট প্রেজেন্ট ভ্যালু। মানে আমাদের এখানে এই হচ্ছে আমাদের প্রশ্ন, ক্যালকুলেট দ্য নিট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রজেক্ট ইফ রিস্ক ফ্রি রিটার্ন ইজ 8%। মানে যদি আমাদের রিস্ক ফ্রি রিটার্ন 8% হয় তাহলে আমাকে নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে। তো নিট প্রেজেন্ট ভ্যালুর আমরা সূত্র জানি হচ্ছে আয় অসমানের অঙ্ক জন্য একটা সূত্র, অঙ্কে যদি আয় সমান হয় তাহলে তার জন্য একটা সূত্র, অঙ্কে যদি সার্টেনটি ইকুইভ্যালিয়েন্ট দেয়া থাকে তাহলে এক রকমের সূত্র, অঙ্কে যদি পিভি ফ্যাক্টর দেয়া থাকে তাহলে এক রকমের সূত্র ব্যবহার করার কথা বলছি। তো আমাদের এই অঙ্কে দেখো যে আয় অসমান সেটা বোঝা যাচ্ছে কারণ 5 বছরের ডিফারেন্ট আয় দেয়া আছে। আরো একটা জিনিস এখানে হচ্ছে এই যে সার্টেনটি ইকুইভ্যালিয়েন্ট ফ্যাক্টর যেহেতু দেয়া আছে তার মানে হচ্ছে সিই দেয়া আছে যে সূত্রটা, সেই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখন সিই অঙ্কে দেয়া নাই, এখানে 5টা বছরের সিইটা দেয়া নাই। তো সিইটা কিভাবে বের করবো? এই যে সমীকরণটা আছে এই সমীকরণের এখানে টির এখানে টাইম লিখবো, মানে 1 2 3 4 5 এভাবে করে জাস্ট টাইম গুলো লিখে ওই সমীকরণে মানটা ক্যালকুলেট করে ফেলবো। তাহলে আমাদের সার্টেনটিটা চলে আসবে। দেন সূত্র হচ্ছে এটা CFAT 1 × CE 1, বা আমরা এই সিম্বলটা আলফা 1ও বলতে পারি, সার্টেনটি 1। ঠিক আছে, সিই দেওয়া যাবে অথবা আলফা 1 আকারেও প্রকাশ করা যাবে। 1 + R⁴ ঠিক এইভাবে করে আমাদের অঙ্কটা হচ্ছে 5 বছরের দেয়া আছে, তাহলে 5 বছরের সূত্রটা আমরা লিখবো, মাইনাস করব এনসিও। তাহলে এখানে জাস্ট মান বসাচ্ছি, এনসিও হচ্ছে কত, ওই যে 0 ইয়ারে যে টাকাটা থাকে সেটা বিনিয়োগের টাকা বলছি। তাহলে এনসিও হচ্ছে আমাদের 28,000 টাকা। বিয়োগ করে জাস্ট ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এখানে প্রবলেম 11-এ বলছে হচ্ছে স্টার রেস্টুরেন্ট লিমিটেড ইজ কনসিডারিং টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট প্রপোজাল। তার মানে আমাদের বলছে হচ্ছে এই যে রেস্টুরেন্ট আছে, এখানে যে দুইটা ইনভেস্টমেন্ট প্রপোজাল আছে বা বিনিয়োগ প্রস্তাব আছে, সে প্রস্তাব দুইটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে হচ্ছে পরস্পর বর্জনশীল। এরপর বলছে দেয়ার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো স্ট্রিমস আর গিভেন বিলো। এখানে তাদের এক্সপেক্টেড ক্যাশ ফ্লো দেয়া আছে, প্রজেক্ট এ প্রজেক্ট বি। এখানে এনসিও দেয়া আছে, সিএফবিটি পার ইয়ার প্রতি বছরে সিএফবিটি দেয়া আছে 5,000 টাকা করে। এভাবে বলছে লাইফ হচ্ছে 5। যেহেতু 5 বছরে একই ধরনের টাকা জেনারেট হচ্ছে, সো এটাকে আমরা বলতে পারি আয় সমানের অঙ্ক। প্রজেক্ট এটা আয় সমান, ঠিক প্রজেক্ট বিটাও আয় সমান। কারণ যেহেতু বলছে যে 5 বছরে দেখো যে প্রতি বছরে 5,000 টাকা করে, আবার প্রজেক্ট বিতে হচ্ছে প্রতি বছরে 5,500 টাকা করে। ট্যাক্স রেট 40% করে বলা আছে। বলছে আফটার কম্পিউটিং পিভিপি, যে পিভিপি কম্পিউট করার পরে বা ক্যালকুলেশন করার পরে দ্য কোম্পানি কম্পেয়ার্স RADR অ্যাজ ফলোস। মানে কোম্পানি তুলনা করছে যে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটটা যেভাবে হচ্ছে less than 1 ইয়ার, আয়ুষ্কালটা যদি 1 বছরের কম হয় তাহলে তোমার রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট হবে 3%। যদি 1 থেকে 3 বছরের মধ্যে হয় তাহলে হচ্ছে 8.5%। যদি 3 থেকে 5 বছরের মধ্যে হয় তাহলে হচ্ছে 12.5%। যদি 5 বছরের বেশি হয় তাহলে হচ্ছে 15%। তাহলে আমি বলতে পারি প্রজেক্ট এর আয়ুষ্কাল যেহেতু 5 বছর, সো 3 থেকে 5 বছরের মধ্যে থাকবে 12.5% হচ্ছে উম, তার রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। আর বি প্রজেক্টের লাইফ যেহেতু 6 বছর, তো 6 বছর মানে হচ্ছে দেখো অ্যাভব 5 ইয়ার্স, 5 বছরের বেশি হলে 15%। কি ঠিক আছে? ডিসকাউন্ট রেট গুলো কি আমরা বুঝতে পারলাম যে হুম প্রজেক্ট এর জন্য 12.5% হবে, প্রজেক্ট বির জন্য হচ্ছে 15% হবে। হুম দেন দেখো রিকোয়ার্ডে বলছে কি ফাইন্ড আউট দ্য প্রফিটেবল প্রজেক্ট। মানে আমাদের প্রজেক্টের মধ্যে দুইটা প্রজেক্টের মধ্যে লাভজনক প্রজেক্টকে আমাদের বের করতে বলছে।
ফর দ্য রেস্টুরেন্ট অ্যাকর্ডিং টু এনপিভি, সেটা কি অনুসারে, এই প্রফিটেবিলিটিটা কি অনুসারে বের করতে বলছে সেটা বলে দিছে এনপিভি অনুসারে। তো এনপিভি অনুসারে আমাদের যেহেতু বের করতে বলছে, তো আমরা জানি এই অঙ্কগুলো আয় সমানের সূত্রই হবে। আয় সমানের এনপিভি বের করার সূত্রটা হচ্ছে, আমরা জানি হচ্ছে এই যে আয় সমানের সূত্রটা হচ্ছে এনপিভি ইকুয়াল হচ্ছে এ বাই আর সেকেন্ড ব্র্যাকেট অন মাইনাস অন বাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। যদি ওয়ার্কিং ক্যাপিটাল স্যালভেজ ভ্যালু থাকে তাহলে এর সাথে প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস স্যালভেজ ভ্যালু বাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে সেখান থেকে আমরা এনসিও কে বাদ দিব। তো এইখানে আর দ্বারা বুঝে হচ্ছে রেট কে, এন দ্বারা বুঝে হচ্ছে বছরকে, আর এনসিও তো এনসিওই থাকলো। এখন এ দ্বারা কি বুঝি, এ তে বুঝি হচ্ছে আমরা এনুয়াল সিএফএটি, মানে বার্ষিক সিএফএটি। তো আমাদের অঙ্কে দেখো সিএফএটি কিন্তু দেয়া নেই, আমাদের অঙ্কে সিএফএটি দেয়া নেই, আমাদের অঙ্কে দেয়া আছে হচ্ছে সিএফবিটি। তো সিএফবিটি থাকলে তো আসলে আমাদের সিএফএটি বের করতেই হবে। তো সিএফবিটি থেকে সিএফএটি বের করতে গেলে আমরা জানি হচ্ছে 7 কলাম বিশিষ্ট ঘর করতে হয়। তো আমরা সেভাবে করে করতে পারি, অথবা ওই যে কলামগুলো করি সে কলামগুলো কি করি, প্রথম হচ্ছে আমরা বছরকে যদি বাদ দিয়ে চিন্তা করি, প্রথমে লিখি সিএফবিটি, সেখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিই, বাদ দিলে পাই ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিই, বাদ দিলে পাই ইএটি, ইএটি থেকে ইএটি থেকে ইএটির সাথে আমরা যদি ডেপ্রিসিয়েশন প্লাস করি তাহলে আমরা সিএফএটি পেয়ে যাই। তো এই জিনিসটা আমরা এভাবে করেও করতে পারি, এই ছকেও করতে পারি। তো এখানে দেখো যে 1 থেকে 5 বছর সেম জিনিস, সো আমাকে 5টা বছর আলাদা করে দেখানোর দরকার নাই, জাস্ট ইয়ার 1 to 5 আর ইয়ার 1 to 6 করে আমরা এখানে এভাবেও করতে পারি, এই যে সিএফবিটি লেস ডেপ্রিসিয়েশন ইবিটি ট্যাক্স। অথবা আমরা এইভাবেও করতে পারি, দুইটা প্রজেক্টের জন্য আলাদা করে আমরা এভাবেও দেখায় দিতে পারি, যে যেটা আমাদের সুবিধা হয়। যদি আমরা এই অথবা নিয়মে করতে চাই, মানে আমরা স্বাভাবিক যে নিয়মটা ফলো করছি যদি আমরা সেই নিয়ম ফলো করতে চাই, তাহলে আমাকে জাস্ট হচ্ছে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এই পরের যখন করব তখন আমরা প্রথমে একটু জাস্ট ডেপ্রিসিয়েশনটা বের করে নিব, জাস্ট হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশনটা বের করে নিব। তো ডেপ্রিসিয়েশন যেহেতু এই যে দুইটা প্রজেক্টের কস্ট অনুযায়ী আমাদের এনসিও দিয়ে ভাগ করে বের করতে হবে, তো জাস্ট দুইটা প্রজেক্টের জন্য আমরা ডেপ্রিসিয়েশনটাকে বের করে নিব। তারপরে আমরা এই সূত্রে মান বসাবো, সূত্রে মান বসায় আমরা ক্যালকুলেশন করে ফেলবো। তো দেখো দুইটাই দেখো মাইনাস ফিগারে আসছে, এনপিপি প্রথম প্রজেক্টে এতে মাইনাস ফিগারে 46, আর পরের প্রজেক্টেও মাইনাস ফিগারে 970। দুইটা প্রজেক্টের এনপিপি হচ্ছে আমাদের মাইনাস ফিগারে। আমরা জানি এনপিপি যদি নেগেটিভ হয় তাহলে আসলেই কোনো প্রজেক্টে কিন্তু আসলে অ্যাকসেপ্ট করা যায় না, এনপিভি নেগেটিভ মান আছে একসেপ্ট না। কিন্তু যেহেতু বলছে যে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, তার মানে আমাকে একটা বাদ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু নেগেটিভ বিষয়, নেগেটিভের মধ্যে আসলে যার নেগেটিভিটি একটু কম সেটাকে আমরা ভালো বলতে পারি। তো এখানে বলছে ইফ দা কমেন্টসে ইফ দা দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, প্রজেক্ট এ ইজ বেটার দ্যান প্রজেক্ট বি ফর লোয়ার নেগেটিভ এনপিভি, মানে প্রজেক্ট এটা ভালো প্রজেক্ট বি থেকে ভালো। কেন ভালো? কারণ হচ্ছে তার এনপিভিটা একটু কম নেগেটিভ, এ কারণে এটা ভালো। কমেন্টসটা হচ্ছে এরকমের হবে। আসলে দুইটা প্রজেক্টের মধ্যে কোনো প্রজেক্টই প্রফিটেবল না, কারণ দুইজনেরই মাইনাস ফিগারে এনপিভি। 12 নম্বর অঙ্কটা বলছে হচ্ছে গ্রিন লিমিটেড ইজ কনসিডারিং টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, মানে এই প্রতিষ্ঠান দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট বিবেচনা করতেছে। দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লো অফ ইচ প্রজেক্ট আর গিভেন বিলো, প্রত্যেকটা প্রজেক্টের এক্সপেক্টেড ক্যাশ ফ্লো দেয়া আছে। তো এখানে প্রজেক্ট এর 0 ইয়ার টাকা দেয়া আছে, সার্টেনটি ইকুইভ্যালিয়েন্ট মানে যেটাকে আমরা বলি সিই বা যেটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে 1 থেকে 5 বছর পর্যন্ত তোমার ক্যাশ ফ্লো দেয়া আছে এবং সাথে তার সিই দেয়া আছে। প্রজেক্ট বির সেম ভাবেই 0 ইয়ারে একটা টাকা দেয়া আছে এবং হচ্ছে 1 থেকে 5 বছর পর্যন্ত ক্যাশ ফ্লো দেয়া আছে। এখন এই ক্যাশ ফ্লো যেহেতু বলছে, শুধু যেহেতু ক্যাশ ফ্লো বলছে, তার মানে শুধু ক্যাশ ফ্লো মানে সেটাকে আমরা সিএফবিটি বলবো। এখন হুম, সিএফবিটি যে ট্যাক্স থাকবে নাই। চেঞ্জ হতে পারে, সিএফবিটি যে সিএফবিটি থাকবে এমন কোনো কথা নাই, চেঞ্জ হয়ে যেতে পারে ও। এরপরে বলছে দ্য কোম্পানি হ্যাজ ডিসাইডেড টু ইভ্যালুয়েট দিস প্রজেক্ট
ইউজিং সার্টেনটি ইকুইভ্যালেন্ট মেথড। এই প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নিয়েছে সে তার প্রজেক্টকে সার্টেনটি ইকুইভ্যালেন্ট মেথডে মূল্যায়ন করবে। কোম্পানিজ রিকোয়ার্ড রিটার্ন ইজ 15%, মানে হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে তোমার 15%, ফেরত পাবে হচ্ছে 15%, and after tax risk free rate is 8%. হুইচ প্রজেক্ট শুড বি সিলেক্টেড, কোন প্রজেক্টটা সিলেক্ট করা হবে বা করতে হবে। তো নর্মালি একটা জিনিস একটু খেয়াল করো, এখানে প্রশ্ন হচ্ছে হুইচ প্রজেক্ট শুড বি সিলেক্টেড, মানে কোন প্রজেক্টটাকে সে সিলেক্ট করবে। তো মতামত চাইছে, জাস্ট মতামত, কিন্তু কি বের করে মতামত চাইছে সেটা কিন্তু বলা নাই। আমাদের কাছে প্রশ্নে বলছে মতামত দাও, কিন্তু কি দিয়ে আমি মতামতটা দিব সেটা বলা নাই। যখন এরকমের হবে যে মতামত চাইছে কিন্তু কোনো রিকোয়ারমেন্ট বলে নাই, তো চোখ বন্ধ করে আমরা এনপিভি বের করে তার উপরে ভিত্তি করে মতামত দিব। যখন কোনো মতামত চাবে কিন্তু কিসের উপরে মতামত দিতে হবে সেটা যখন বলবে না, তখন আমরা চোখ বন্ধ করে এনপিভি বের করব, এনপিভি বের করে মতামত দিয়ে দেব। তো এনপিভি বের করতে গেলে আমাদের এখানে যেহেতু বলেই দিছে যে আমরা সার্টেনটি ইকুইভ্যালেন্ট মেথড ব্যবহার করব, তাহলে সিই যুক্ত সূত্রটাই আমাকে ব্যবহার করতে হবে। এবং এখানে আমরা দুইটা রেট পাচ্ছি, একটা হচ্ছে 15% আর একটা হচ্ছে 8%। আমাদের এই জায়গাটায় একটু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে যখন কোনো অঙ্কে আফটার ট্যাক্স রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দেয়া থাকবে, যদি কখনো আফটার ট্যাক্স রিস্ক ফ্রি রিটার্ন দেয়া থাকে, তাহলে সেই রিটার্নটা দিয়ে আমাকে বা সেই রিটার্নটাকে আর ধরে অঙ্ক সমাধান করতে হবে। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? শুধুমাত্র আফটার ট্যাক্স রিস্ক ফ্রি রিটার্ন আছে বিধায় আমাকে এখানে 8% দিয়ে করতে হবে। যদি কোনো কারণবশত এই আফটার ট্যাক্স রিস্ক ফ্রি রিটার্ন না থেকে যদি শুধু থাকতো হচ্ছে ট্যাক্স, মানে ট্যাক্স ফ্রি রিটার্ন, যদি আফটার কথাটা না থাকতো, শুধু যদি থাকতো এটা যে ট্যাক্স রিস্ক ফ্রি রিটার্ন, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ওই 15% দিয়ে করা লাগতো। সেক্ষেত্রে আমাকে 15% দিয়ে করতে হতো। আর যখন আফটার ট্যাক্স রিস্ক ফ্রি রিটার্ন বলবে, তখন আমাদের ওইটা দিয়েই আমাদের এনপিভি বের করতে হবে। তো এখানে 5 বছরের জাস্ট হচ্ছে সূত্রটা লিখলাম, লিখে আমি এখানে মান বসালাম আর ক্যালকুলেশন করে সমাধান করলাম দুইটা প্রজেক্টেরই। তো দুইটা প্রজেক্টের মধ্যে যখন ক্যালকুলেশন করে সমাধান করলাম, দেখা যাচ্ছে হচ্ছে একটার এনপিভি আসছে 4,06,774, আর একটা আসছে হচ্ছে 3,83,399। তো আমাকে বলছে কোন প্রজেক্টটা সিলেক্ট করবে, যেহেতু নিট প্রেজেন্ট ভ্যালু, যার ভ্যালুটা বেশি সেটাকে আমরা সিলেক্ট করব। তাহলে প্রজেক্ট এ শুড বি সিলেক্টেড বিকজ এনপিভি ইজ হায়ার দ্যান প্রজেক্ট বি, মানে প্রজেক্ট বির এনপিভি থেকে এর এনপিভিটা বেশি, তাই প্রজেক্ট এ কে সিলেক্ট করা হবে। তো 13তে বলছে হচ্ছে এ কোম্পানি ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল হুইচ রিকোয়ার্স অ্যান ইনিশিয়াল ক্যাশ আউটলে অফ অফ উইল টাকা হচ্ছে 50,000। তো এখানে আমাদের বলছে একটা কোম্পানি ইনভেস্টমেন্ট প্রপোজাল বা বিনিয়োগ প্রস্তাবনা জন্য হচ্ছে তার প্রাথমিকভাবে ক্যাশ আউটলের প্রয়োজন হচ্ছে 50,000 টাকা। দ্য ইনভেস্টমেন্ট উইল হ্যাভ এ লাইফ অফ 5 ইয়ার্স, তো ইনভেস্টমেন্টের আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। দ্য প্রজেক্ট উইল হ্যাভ নো স্যালভেজ ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ, মানে প্রজেক্টের কোনো স্যালভেজ ভ্যালু থাকবে না লাইফ শেষে, প্রজেক্টের কোনো স্যালভেজ ভ্যালু থাকবে না লাইফ টাইম শেষে। অ্যান্ড ইউজ এ স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন, এবং অবচয়ের সরলরৈখিক পদ্ধতি ফলো করে। ট্যাক্স রেট 40%, আর এস্টিমেট ক্যাশ ফ্লো দেয়া আছে বিফোর ট্যাক্স অ্যাজ ফলোস, মানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স বলছে, মানে সিএফবিটি দেয়া আছে, সোজা কথা হচ্ছে সিএফবিটি দেয়া আছে। আমরা জানি ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক সিএফবিটি দিয়ে হয় না, সিএফবিটির প্রয়োজন আছেই। তো সেটা রিকোয়ারমেন্ট গেলেই পাওয়া যাবে। এরপরে দেখো এখানে 5 বছরের ক্যাশ ফ্লো দেয়া আছে, মানে সিএফবিটি দেয়া আছে, এরপরে পিভি ফ্যাক্টর দেয়া আছে। খেয়াল করো বিষয়টা, পিভি ফ্যাক্টর দেয়া আছে, চাইছে কি পেব্যাক পিরিয়ড। এখন পেব্যাক পিরিয়ড করতে গেলে তোমাকে অবশ্যই সি ডট সিএফএটি অতিরিক্ত একটা কলাম করতে হয়, তার মানে সিএফএটি পর্যন্ত করে তারপরে তো সি ডট সিএফএটির কাজে আসবো, যেহেতু আয় অসমানের অঙ্ক। নিট প্রেজেন্ট ভ্যালু করতে গেলে আমাদের আয় অসমানের সূত্র সিএফএটি 1/1 + r⁴ n, এভাবে করে এভাবে করে সূত্রটা লিখতে হয়। তো এনপিভির জন্য সিএফএটির দরকার আছে।
তো প্রফিটেবিলিটি ইন্ডেক্স এটা তো হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু, মানে নিট প্রেজেন্ট ভ্যালুর সাহায্য নিয়ে এটা করতে হয়। নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স এটা এনপিভির সাহায্য নিয়ে করতে হয়, এবং সারপ্লাস লাইফ। তো সারপ্লাস লাইফ হচ্ছে লাইফ টাইম মাইনাস পিভিপি। তো আলটিমেটলি দেখা যাচ্ছে হচ্ছে আমাদের এই অঙ্কে সিএফএটি তো লাগবেই, যেহেতু আয় অসমানের অঙ্ক। সি ডট সিএফএটির ঘরও দরকার আছে, কারণ অঙ্কের রিকোয়ার্ডে পে ব্যাক পিরিয়ড চাইছে। তার মানে আলটিমেটলি আমাদের 8 কলাম বিশিষ্ট ঘর করতে হবে। 10 কলাম। 8 কলাম বিশিষ্ট ঘর করতে হবে হচ্ছে কি সি ডট সিএফএটির জন্য। খেয়াল করি, 8 কলাম বিশিষ্ট ঘর করতে হবে হচ্ছে সি ডট সিএফএটির জন্য। কিন্তু যেহেতু এই যে পিভি ফ্যাক্টর দেয়া আছে, পিভি ফ্যাক্টর দেয়া থাকলে দুইটা অতিরিক্ত ঘর পায়, একটা পিভি ফ্যাক্টর আর একটা পিভি। তার মানে হলো কয়টা? 10টা কলাম হলো। ক্লিয়ার আমার কথা? তো প্রথম কাজ সলিউশনে প্রথম হচ্ছে আমরা টোটাল কস্ট বের করলাম। টোটাল কস্ট বের করার জন্য কোনো কষ্ট করা লাগে না, কারণ হচ্ছে সরাসরি বলছে যে আমার বাইরে 50,000 টাকা বিনিয়োগ করার দরকার আছে। তো ওয়ার্কিং ক্যাপিটাল না থাকলে টোটাল কস্ট যা এনসিও তাই। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বলে দিছে যে স্যালভেজ ভ্যালু নাই, জিরো হবে। তো স্যালভেজ ভ্যালু জিরো দিয়ে 5 দিয়ে ভাগ করে লাইফ টাইম দিয়ে ভাগ করে বের করলাম। এরপর হচ্ছে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন টেবিলটা। ক্যালকুলেশন টেবিলটা হচ্ছে 10 কলাম বিশিষ্ট ঘর। 10 কলাম বিশিষ্ট ঘরে আমাদের খুব একটা বেশি কষ্টের কিছু নেই। ইয়ার গুলো বসালাম, সিএফবিটি ডেপ্রিসিয়েশন, সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে ইবিটি, ট্যাক্স কাটবো 50% বলা আছে, ইএটি বের করলাম। তারপর হচ্ছে সিএফএটি বের করলাম, সি ডট সিএফএটি, পিভি ফ্যাক্টর ওই যেটা দেয়া আছে পিভি ফ্যাক্টর, এটাকে আমরা এখানে বসাই দিলাম। এরপর হচ্ছে পিভি। তো এটা আসলে হচ্ছে কি সিএফএটির সাথে পিভি ফ্যাক্টর, সিএফএটির সাথে পিভি ফ্যাক্টর গুণ করলে পাওয়া যায় হচ্ছে পিভি। তার মানে হচ্ছে এই 11,200, এই মার্কিং করাই আছে যে 11,200-র সাথে আমাদের হচ্ছে এই যে 0.9091 এই পিভি ফ্যাক্টরটাকে গুণ করলাম, করার পরে আমরা এখানে করলাম। এখন এখান থেকে আমরা শুধুমাত্র পিভির ঘরের যোগফলটা টানবো, পিভির ঘরের যোগফল টানবো। আমাদের অন্য কোনো ঘরের যোগফল টানার কোনো প্রয়োজন নাই। বলতে পারো কেন প্রয়োজন নাই? আমাদের যদি অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা আরওআই চাইতো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট চাইতো, তাহলে আমরা ইয়েটির যোগফলটা টানতাম। তা না হলে আমাদের ইয়েটির যোগফল টানা প্রয়োজন নাই। তো এই শক তেমন কিছুই না, শক আমরা আগে পরে করছি। জাস্ট এরপরে হচ্ছে কি আমি এখানে সূত্র দিচ্ছি আর মান বসাচ্ছি। তো পিভিপির সূত্র হচ্ছে এই যে এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। আমার কথা ছিল যে এই পিভিপি করার জন্যই আমি যেহেতু সি ডট সিএফএটির ঘরটা করছি, এই সি ডট সিএফএটির ঘরে এনসিওর সমান বা কাছাকাছি কম মানকে খুঁজবো। এনসিওর সমান মান নাই, কারণ এনসিও হচ্ছে 50,000, 50,000 নাই। তো আছে কত? 50,000-এর কম কত? 37,200। তো এই টাকাটাকে আমি সি ধরবো। এই সি এর সোজা যে বছরটা থাকবে সেই বছরটাকে আমরা এ ধরবো। আর সি এর ঠিক নিচে কোনাকুনি যে মানটা থাকবে, সিএফএটির মান থাকবে, সেই মানটাকে আমরা ডি ধরবো। আর যদি নিচে কোনো মান না পাই, তাহলে পাশের মানটাকেই আমরা ডি ধরে দেবো। মানগুলো বসালাম। এরপর হচ্ছে এনপিভি, এনপিভি বের করার জন্য যখন পিভি ফ্যাক্টর থাকবে তখন ছোট সূত্রটা ব্যবহার করব, এই যে টিপিভি মাইনাস এনসিও, এই সূত্রটা ব্যবহার করব যখন অঙ্কটা পিভি ফ্যাক্টর দেয়া আছে, শুধুমাত্র এই কারণে। তো পিভির যোগফল হচ্ছে 50,689। এখান থেকে এনসিও 50,000 বাদ দিলাম, চলে আসলো 689 টাকা। পিআই মানে হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু বাই এনসিও গুণ 100। জাস্ট এইভাবে মান বসাচ্ছি, এনপিআই মানে নিট প্রেজেন্ট ভ্যালু বাই এনসিও গুণ 100। সারপ্লাস লাইফ হচ্ছে এস্টিমেট লাইফ মাইনাস পিবিপি। এভাবে করে জাস্ট আমরা মানগুলো ক্যালকুলেট করে ফেলবো, সূত্র দিব আর মান ক্যালকুলেট করব, শেষ আমাদের রেকর্ড।